প্রফেসর এ.কে.এম. শামসুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। বর্ণাঢ্যময় জীবনের অধিকারী এ ব্যক্তিটির পরিচয় বিভিন্নভাবেই দেওয়া যায়, তবে আমার কাছে তার পরিচয় তিনি আমার শ্রদ্ধেয় পিতা। আজ তার আত্মজীবনী থেকে খানিকটা তুলে ধরছি। আমার জন্ম 6 এপ্রিল 1943, বাংলা 23 চৈত্র 1349। সে বছর দুর্ভিক্ষের বছর। ক্ষুধায় শত শত লোক মারা যায়। বিশেষ করে সে বছর এদেশের শিশু সন্তানেরা মায়ের দুধ না পেয়ে বাইরের কিছু খেয়ে ডায়রিয়ায় মারা গিয়েছিল। ইংরেজ সরকার বার্মা থেকে কালো খুদ আমদানি করেছিল। সেসব খেয়ে এত সংখ্যক লোক মারা গিয়েছিল যে দাফন কাফনের জন্য লোক পাওয়া যেত না। বাবা মায়ের 10 সন্তানের নবম ছিলাম আমি। তবে আমার আগের 3 জন পুত্র সন্তান এবং 2 কন্যা সন্তান 3-4 বছর বয়সেই মৃত্যুবরণ করায় আমার প্রতি বাবা মায়ের যত্ন বেশি ছিল। এমনকি আমি যেন বেঁচে থাকি এবং বড় হই, সেজন্য আমার মা আমাকে আল্লাহর পথে দান করবেন বলে মান্যত করেছিলেন। 1950 সালে 7 বছর বয়সে আমাকে গ্রামের প্রাথমিক স্কুলে ভর্তি করা হয়। 1951 সালে ক্লাস 2 এর ছাত্র আমি। সে সময় এলাকায় গুটি বসন্তে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকি। সমস্ত শরীরে দগদগে ঘা নিয়ে এক ভয়ঙ্কর সময় কাটে। এমনকি শরীরের বহু স্থানে মাছি বসত। স্থানীয় ভাষায় যাকে আচা পড়া বলে। মেঝেতে কলা পাতায় ছাই ছিটিয়ে আমাকে রাখা হয়েছিল। ঘায়ের ব্যাপকতা এত ভয়ানক ছিল যে অনবরত পুঁজ বের হতো। মাঝে মাঝে তার উপর ছাই ছিটানো হতো। সে সময় মশারি নামক বস্তুটি সম্পর্কে বাড়ির কেউই জানত না। চোখের ভিতরও গুটি বসন্তের ছোবল পড়েছিল, যার চিহ্ন সারা জীবন বহন করছি। 8 বছর বয়সের এই শিশুটির একমাত্র মা ছাড়া কেউ সেই সময় কাছে আসত না। এই কথা এখনো স্পষ্ট মনে পড়ে। এবছর গ্রামের 13 জন লোক বসন্তে প্রাণ হারায়। যারা বেঁচে উঠেছিলেন তাদের কেউ কেউ অন্ধ, খোড়া এবং তোতলা হয়েছিলেন। আল্লাহ আমাকে রক্ষা করেন। দীর্ঘ 2-3 মাস পর আবার স্কুলে যেতে সক্ষম হই। ক্লাসের পড়ালেখা ভীষণ ক্ষতি হয়। এ অবস্থায় বার্ষিক পরীক্ষায় বিশেষ বিবেচনায় 3য় শ্রেণীতে উন্নীত হই। 1953 সালের জানুয়ারি সবেমাত্র 3 পাশ করে ক্লাস 4-এ ক্লাস শুরু করেছি। এ অবস্থায় হঠাৎ বাবা ইন্তেকাল করেন। বড় ভাইদের ইচ্ছা অনুযায়ী আমাকে পড়ালেখা বন্ধ করে গরুর রাখাল হতে হয়। আমার ইচ্ছা ছিল ক্লাস 4 পর্যন্ত পড়ব। আমি রাখাল হতে বাধ্য হলাম। তবে রাখাল জীবনের অভিজ্ঞতা খুব তিক্ত। রাখালরা প্রথম আমাকে সঙ্গে নিত না, কারণ আমি জঙ্গলে বেল গাছে চড়তে পারতাম না, তেঁতুল পাড়তে পারতাম না, মাছ ধরার কায়দা কৌশল জানতাম না, ইত্যাদি। তবে এই অবস্থা বেশি দিন ছিল না, কারণ আমি ওদেরকে 4 খলিফার জীবনী শোনাতাম। মাঝে মাঝেই আমরা জোহর ও আসরের নামাজ পড়তাম। বিভিন্ন দোয়া, গাজী কালুর কেচ্ছা কাহিনী শোনাতাম। ছোট ছোট সূরাগুলো মুখস্থ করাতাম। ফলে 2-1 বছর পার হতেই রাখালদের অনেকেই আমার ভক্ত হয়ে ওঠে। অনেকেই মুন্সি বলে টিটকারি করতে থাকে। আমাদের ছোটবেলায় পুঁথি পাঠের আসর বসত। খয়রুল, হাসর, গাজী কালু, চম্পাবতী প্রভৃতি পুঁথির কথা বিশেষভাবে মনে পড়ে। সাধারণত সন্ধ্যার পর মহল্লার কোনো এক বাড়িতে এই আসর বসত। পুঁথি পাঠক বিশেষ ভঙ্গিতে পড়ে শোনাতেন। 2-3 পাশ করা বুদ্ধিমান লোকেরা পুঁথি পাঠ করতেন। চেরাগের আলোয় পুঁথি পাঠক পড়তেন, আর নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব শ্রেণীর শ্রোতা থাকতেন। এজন্য তাকে কোনো সম্মানই দেওয়ার রেওয়াজ ছিল না। তবে যে বাড়িতে আসর জমত তারা তাকে মোরগের গোশত দিয়ে ভাত পোলাও খাওয়াতেন।
আমি শৈশবেই এই জাতীয় সমাবেশে উপস্থিত হতাম, তাই রাখাল জীবনের সেসব কাহিনী ছিটে ফোটা শোনাতে পারতাম। গ্রামের সোলাইমান চাচা পুঁথিপাঠক হিসেবে খ্যাতি লাভ করেন। আমাদের পরিবারটিতে আমি যখন স্কুলে যেতাম, আমাকে পড়ালেখার সাহায্য করার কেউ ছিল না। আমার বড় ভাই তোফাজ্জল হক আমার চেয়ে 16 বছরের বড়, মেজো ভাই 10 বছরের বড়। বড় ভাই 2-1 ক্লাস পড়লেও চর্চার অভাবে সব ভুলে বসেছিলেন। তার সম্পর্কে মা বলতেন, স্কুলের সময় বাড়ি থেকে বের হয়ে যেত, বিকেলবেলা ফিরত। আমরা ভাবছি ছেলে ঠিক মতো স্কুলে যায়, কিন্তু শিক্ষকরা মাকে এসে বলতেন, আপনার ছেলে তো ক্লাসে যায় না। মেজো ভাই বাংলা বই পড়তে পারতেন, কোরআনও পড়তে পারতেন, তবে চর্চার অভাবে যা হবার তাই হয়েছিল। আমার আব্বা আম্মা দুজনেই নিরক্ষর ছিলেন, অবশ্য তারা নিয়মিত নামাজ রোজা করতেন। পাড়ার বিচার সালিশে আব্বার উপস্থিতিকে সকলে গুরুত্ব দিতেন। আমি যখন স্কুল থেকে ফিরতাম, বাবা বই নিয়ে এটা কি ওটা কি জিজ্ঞেস করতেন। আমার ধারণা তিনি তো জানেন, সুতরাং ভুল হলে বকা খেতে হবে, তাই যা জানতাম না চুপ থাকতাম। তখন তিনি আমাকে দেখিয়ে স্বরসহ দুধ পান করতেন, এবং যেদিন পড়া পারতাম সেদিন ওই দুধ স্বরসহ আমাকেই দিতেন। কি চমৎকার টেকনিক! একটু বড় হয়ে জেনেছি বাবার স্বাক্ষর জ্ঞানী ছিল না। চলবে।